আজকের ক্লাসের কন্টেন্ট লিঙ্ক লিস্ট এর শেষ অংশ, অর্থাৎ আমরা গত সপ্তাহে চতুর্থ লেকচারে লিঙ্ক লিস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছি লিঙ্ক লিস্ট কি, লিঙ্ক লিস্টকে কিভাবে মেমোরিতে উপস্থাপন করা যায়, অ্যারে এবং লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য এবং লিঙ্ক লিস্টের বিভিন্ন অপারেশনের মধ্যে ট্র্যাভার্সিং লিঙ্ক লিস্ট এবং লিঙ্ক লিস্টে কোনো একটা নোড কিভাবে সংযোজন করা যায় এ সম্পর্কে আমরা বিশদ আলোচনা করেছিলাম। আজকে আমরা লিঙ্ক লিস্টের বাকি অংশ আলোচনা করব। মূলত আজকে দুটো টপিকস আছে তোমাদের জন্য। একটা হচ্ছে লিঙ্ক লিস্ট থেকে কিভাবে কোনো একটা উপাদান আমরা বিয়োজন করব এবং লিঙ্ক লিস্টের সুবিধা অসুবিধা। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের লেকচারে আমরা সবাই প্রবেশ করে আমরা জানি আজকের বিষয়টা। লিঙ্ক লিস্টে একটি নোড, লিঙ্ক লিস্ট থেকে একটা নোড আমরা কিভাবে বিয়োজন করতে পারি। আমরা জানি লিঙ্ক লিস্ট দেখতে অনেকটা শিকলের মতো এবং সেখান থেকে আমরা একটা নোডকে বিয়োজন করতে গেলে আমাদের তিনটে কেস হতে পারে। একটা হচ্ছে আমরা ফার্স্ট নোডটা ডিলিট করতে পারি, কেস টু তে লাস্ট নোড ডিলিট করতে পারি এবং আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্থান থেকে একটি নোডকে আমরা বিয়োজন করতে পারি। আমরা কেস থ্রিতে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন এই তিনটে কেসের এক একটি করে আমরা আলোচনা শুরু করা যাক। আমরা শুরুতেই কেস ওয়ানের অর্থাৎ ডিলিটিং দ্য ফার্স্ট নোড ফ্রম এ লিঙ্ক লিস্ট, একটা লিঙ্ক লিস্ট থেকে কিভাবে আমরা প্রথম নোডটা ডিলিট করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা লিঙ্ক লিস্ট ছবি অঙ্কন করেছি, অর্থাৎ প্রথম নোডের মান n 1 7 3 4 2 6 5 এবং যেহেতু লিঙ্ক লিস্টের লাস্ট নোডের লিঙ্ক বা নেক্সট পয়েন্টারে আসছে নাল থাকে, সেই জন্য এখানে ক্রস দিয়ে দেখানো হয়েছে। আর স্টার্টিং নোড হচ্ছে এখানে, এই জন্য স্টার্ট দিয়ে দেখানো হয়েছে। আমরা এখান থেকে প্রথম নোডটা আমরা বিয়োজন করব, অর্থাৎ 1 নম্বর উপাদানের যে নোডটি আছে সেই নোডটি আমরা বাদ দিব। বাদ দিলে আমার লিঙ্ক লিস্টের অর্থাৎ স্টারটা এখন চলে আসবে 2 নম্বর নোডে, অর্থাৎ 7 নম্বর ডাটায় যে নোডটা আছে সেই নোডে স্টার চলে আসবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে 1 আর নাই, এখন স্টার্ট হবে 7 নম্বর নোডে এবং বাকি সবগুলো ঠিক আছে। এই নোডগুলোতে আমরা আগেই বলছিলাম লিঙ্ক লিস্টে প্রতিটা নোডে দুটো পার্ট, একটা ডাটা পার্ট আর একটা হচ্ছে লিঙ্ক পার্ট। ডাটা পার্টে আমরা ডাটা উপাদানগুলো থাকে এবং লিঙ্ক পার্টে পরবর্তী নোডের অ্যাড্রেসটা সংরক্ষিত থাকে। যে লিঙ্ক পার্টে প্রতিটা নোডে অর্থাৎ তার পরবর্তী নোডের অ্যাড্রেসটা সংরক্ষিত থাকে। আমরা এটা প্রত্যেকেই জানি। আমরা সেই অ্যাড্রেসটাকে আমরা কখনো লিঙ্ক বলি বা কখনো নেক্সট হিসেবে আমরা এটাকে অভিহিত করে থাকি। যাই হোক, আমি আমাদের লিঙ্ক লিস্টের ফার্স্ট নোডটা ডিলিট করার অ্যালগোরিদম দেখো। যদি এখানে একটা কথা আছে আন্ডারফ্লো, শুরুতেই একটা কথা এখানে দেখতে পাচ্ছ আন্ডারফ্লো, একটা ওয়ার্ড আছে। আন্ডারফ্লোটা কি? আন্ডারফ্লো ডাটা স্ট্রাকচারে দুইটা ওয়ার্ড তোমরা প্রায় শুনতে পারবা, একটা হচ্ছে আন্ডারফ্লো আর একটা হচ্ছে ওভারফ্লো। আন্ডারফ্লোটা হচ্ছে যদি কোনো ডাটা স্ট্রাকচারে কোনো উপাদান আমরা ডিলিট করতে চাই কিন্তু ডাটা স্ট্রাকচারে কোনো উপাদান নাই, তাহলে এমতো অবস্থায় আমরা যদি ওই ডাটা স্ট্রাকচার থেকে কোনো উপাদানকে ডিলিট করতে চাই তখন সেই সিচুয়েশনকে বলা হয় আন্ডারফ্লো। অর্থাৎ ডাটা স্ট্রাকচারে যদি কোনো ডাটা উপাদান না থাকে সেই পরিস্থিতিতে আমরা যদি ডাটা স্ট্রাকচার থেকে কোনো উপাদান ডিলিট করতে চাই
সেই সিচুয়েশনকে বা সেই পরিস্থিতিকে আমরা বলে থাকি আন্ডারফ্লো। আমি এই জন্য স্টেপ 1-এ আমার ডিলিট করার পূর্বেই আগে চেক করে নিতে হবে যে ডাটা উপাদান আছে কিনা। যেহেতু লিঙ্ক লিস্টের শুরুর অ্যাড্রেসটা আমরা স্টার্ট দিয়ে দেখছি, এবং যদি স্টার্ট পয়েন্টটা যদি নাল হয়, তার মানে আমরা ডাটা স্ট্রাকচারে কোনো উপাদান নাই। সেক্ষেত্রে সেই পরিস্থিতিকে আমরা বলবো আন্ডারফ্লো। এজন্য স্টেপ 1-এ আমরা লিঙ্ক লিস্টে এখানে দেখাচ্ছি যে যদি স্টার্ট ইকুয়াল টু নাল হয়, তখন আমাদের প্রিন্ট কমান্ড হবে আন্ডারফ্লো, এবং সেক্ষেত্রে আমার 5 নম্বর স্টেপে চলে যেতে হবে, এবং এখানে এই ইফ কন্ডিশনটা এখানে শেষ হয়ে যাবে। অর্থাৎ 5 নম্বর স্টেপে আছে কি এক্সিট, তার মানে এখানে আর আমরা কোনো উপাদানকে ডিলিট করতে পারবো না, শুধু আমাদের একটা মেসেজ আসবে আন্ডারফ্লো। যদি স্টার্ট পয়েন্ট নাল না হয়, তাহলে অবশ্যই আমার লিঙ্ক লিস্টে কোনো না কোনো উপাদান, মিনিমাম একটি উপাদান থাকলেও থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ডিলিট করা সম্ভব। আমরা এখানে মুভিং পয়েন্টার হিসেবে পিটিআর নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং সেই ভেরিয়েবলটাকে অর্থাৎ স্টার্ট যে পয়েন্টার আছে সেই পয়েন্টারকে আমরা পিটিআরে মুভ করছি, এবং সেই যেহেতু প্রথম নোডটা ডিলিট করব, সেই জন্য আমরা স্টারটাকে পিটিআরে নিচ্ছি, এবং পরবর্তীকালে স্টার্ট ইকুয়াল টু তার পরবর্তী পয়েন্টটা, পরবর্তী যে লিঙ্ক ফিল্ড স্টার্ট নেক্সট, এটাকে আমরা স্টার্টের মধ্যে দিয়ে দিলাম। ফলে কি হবে, এখন আর স্টার্ট পয়েন্টটা আমার আর 1 নম্বর ডাটা নোডকে আর পয়েন্ট করবে না, সে সরাসরি পয়েন্ট করবে 7 যে ডাটা আছে অর্থাৎ সেকেন্ড নোডকে। এখানে উল্লেখ্য যে স্টার্ট পয়েন্টটা 1 নম্বর এবং 2 নম্বর দুটাকেই পয়েন্ট করবে, অর্থাৎ 1 নম্বরকেও পয়েন্ট করে রাখবে, 7 নম্বরকেও পয়েন্ট করে রাখবে। এখন আমি যে স্টার্ট পয়েন্টটাকে 7 নম্বরও পয়েন্ট করে রাখলাম, এরপরে আমি ফ্রি পিটিআর, যেহেতু পিটিআর আছে প্রথম পয়েন্টটা প্রথম নোডটাকে পয়েন্ট করে আসছে, অর্থাৎ ফ্রি পিটিআর করলে তখন প্রথম নোডটা মুছে যাবে, ফলে স্টার তখন 7 নোডকে প্রিন্ট করে রাখবে। সেখানেই এটা দেখানো হয়েছে যে প্রথমেই, এই জন্য স্টার নোডকে আমরা প্রথমে পিটিআরে মুভ করে নিছি, পিটিআরে স্টার্ট হিসেবে থাকবে, এরপরে স্টারটাকে আমরা স্টার্ট নেক্সট, যেহেতু পরবর্তী অর্থাৎ দ্বিতীয় নোডের অ্যাড্রেসটা সে প্রথমটা স্টার্ট হলে দ্বিতীয়টা স্টার্ট নেক্সট, এই যে সেই স্টার্ট এখন দ্বিতীয় নোডের লিঙ্কটা আমরা স্টার্টে রেখে দিচ্ছি, ফলে স্টার্ট 7 এবং 1 নম্বর দুটোকেই পয়েন্ট করে রাখবে। এরপরে যখন আমরা ফ্রি পিটিআর করবো, যেহেতু পিটিআর এর মধ্যে আছে স্টার্ট, তখন এই 1 নম্বর নোডটা তখন মেমোরি থেকে মুছে যাবে, এবং 7কেই তখন 7 নোডটাকেই স্টার্ট হিসেবে ধরে নেওয়া হবে, এর পরবর্তীতে এক্সিট। এটা আছে লিঙ্ক লিস্ট থেকে যদি অ্যাট ফার্স্ট নোড যদি আমরা ডিলিট করতে চাই, তখন এটা পরীক্ষায় অনেক সময় উল্লেখ থাকতে পারে যে লিঙ্ক লিস্টের প্রথম নোডটা ডিলিট করার অ্যালগরিদম লেখো, সেক্ষেত্রে তোমরা এটাকে এই অ্যালগরিদমকে তোমরা দিতে পারবে। এবার আমরা সেকেন্ড কেসে আসব। সেকেন্ড কেসে আমরা দেখতে পাবো লিঙ্ক লিস্ট থেকে তার লাস্ট নোডটা কিভাবে ডিলিট করা যায়। আমরা আবারও এখানে তোমাদের লিঙ্ক লিস্টটা এখানে একটা পিক্টোরিয়াল প্রেজেন্ট হিসেবে দেখানো হয়েছে। আমরা এখানে আমরা লাস্ট নোড অর্থাৎ লাস্ট নোডকে আমরা ডিলিট করব, অর্থাৎ 5 যুক্ত যে নোডটা আছে এই নোডটাকে আমরা ডিলিট করব। এই নোডটাকে ডিলিট করলে লাস্ট ফলাফল কি হতে পারে সেটা এখানে এই যে চতুর্থ ফিগারে দেখানো হয়েছে। এখানে আমরা শুরুতেই স্টার্টটাকে একটা স্টার্ট প্রি পিটিআর এবং পিটিআর হিসেবে একটা প্রি পিটিআর এবং পিটিআর এই দুটো ভেরিয়েবল হিসেবে আমরা এখানে অ্যাসাইন করব, অর্থাৎ স্টারটা প্রথমে পিটিআর এবং তার পূর্বের যে নোডটাকে থাকবে পিটিআর প্রি অর্থাৎ প্রিভিয়াস পিটিআর, অর্থাৎ প্রথম নোডটাকে যদি আমরা প্রি পিটিআর বলি, পরেরটাকে বলবো পিটিআর,
এটা আমরা জাস্ট অ্যালগোরিদমের সুবিধার্থে এটা দেখানো হয়েছে। এবং এভাবে প্রতিটা নোটটাকে আমরা প্রি পিটিআর এবং পিটিআর এভাবে আমরা দেখতে দেখতে যাব, এবং যখন প্রি পিটিআর নাল হবে তখনই আমরা অ্যালগোরিদমের কাজ শুরু করব। এখানে এই জন্য এখানে লেখা হয়েছে যে যে স্টার্ট প্রি পিটিআর, এবং পরবর্তী নোটটাকে পিটিআর হিসেবে দেখানো হয়েছে। এই যে মুভ, এটা লেখা আছে মুভ পিটিআর এবং প্রি পিটিআর সাচ দ্যাট নেক্সট পার্ট অফ পিটিআর ইকুয়াল টু নাল, অর্থাৎ যতক্ষণ নাল না পাবো। যেহেতু আমরা লাস্ট নোটটাকে ডিলিট করতে চাই, সেজন্য আমরা অবশ্যই লাস্ট নোডের অ্যাড্রেসটাকে আমরা খুঁজে বের করতে হবে। লাস্ট নোডের অ্যাড্রেস আমরা প্রত্যেকেই জানি। লাস্ট নোডের নেক্সট পয়েন্টে যদি নাল থাকে তাহলে সেটা লাস্ট নোড হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা পিটিআর এবং প্রি পিটিআরকে মুভ করব যতক্ষণ পর্যন্ত পিটিআর নাল না হয়। সেটা আমরা দেখাচ্ছি, এখানে স্টার্ট থেকে শুরু করেছি। এভাবে প্রি পিটিআর এবং পিটিআরকে মুভ করতে করতে যখন এই পিটিআর এর লিঙ্ক ফিল্ডে আমরা নাল পাবো, তখনই আমরা অ্যালগোরিদমের কাজ শুরু করব, এবং তখনই আমরা এই নোটটাকে ফ্রি করে দিব, অর্থাৎ এদেরকে মেমোরি থেকে ফ্রি করে দিব, তখন এটা ডিলিট হয়ে যাবে। এবং তার প্রি পিটিআর এর পূর্বের লিঙ্ক ফিল্ডে আমরা নাল রেখে দেব, যেহেতু এটাই তখন শেষ নোড হিসেবে বিবেচিত হবে, এবং জাস্ট ফিগারটা এরকম দেখা যাবে। এবার আমরা এর অ্যালগোরিদমটা দেখি। আগেই আমাদের প্রত্যেকটা ডিলিট অ্যালগোরিদমের প্রতিটা ফিল্ডে আমাদের আগেই চেক করে নিতে হবে। যদি স্টার্ট নাল হয় তাহলে আমার কমান্ড করতে হবে যে আন্ডারফ্লো কিনা। এই জন্য আন্ডারফ্লো আগেই আমার স্টার্ট ইকুয়াল টু নাল কিনা। যেহেতু স্টার্ট নাল মানে এখানে কোনো ডাটা নাই, সেক্ষেত্রে এটার কমান্ড হবে আন্ডারফ্লো। মেসেজ প্রদর্শন করবে আন্ডারফ্লো এবং লাস্ট স্টেপে চলে যাবে। এখানে চাই দেখানো হয়েছে, এবং ইফ দিয়ে শুরু করলে সেই ইফটা শেষ করতে হয়, সেজন্য এন্ড অফ ইফ এখানে আমরা 1 নম্বর স্টেপে আছে। আমরা আগের ফিগারেই বলেছি, আমরা স্টারটাকে পিটিআর এবং তার পূর্বের ফিল্ডটাকে প্রি পিটিআর হিসেবে ডিনোট করব। এই জন্য আগেই আমার যেহেতু এটা হচ্ছে লাস্ট নোটটাকে ডিলিট করতে হবে, সেজন্য আমার স্টার্ট নেক্সট যতক্ষণ নাল না হয় ততক্ষণ পর্যন্ত আমার হচ্ছে এটা খোঁজ করে তারপরে এটাকে ডিলিট করতে হবে। সেজন্য পিটিআরকে স্টারটাকে প্রথমে পিটিআরে মুভ করে নিছি, এবং আমি সাইড থেকে 5 নম্বর স্টেপ, এই দুটো স্টেপ ততক্ষণ পর্যন্ত একটা শর্তের অধীনে, অর্থাৎ হোয়াইল শর্তের অধীনে কাজ করবে যতক্ষণ পিটিআর নেক্সট। আমরা এখানে নেক্সট দিয়ে দেখাইছি, কেউ যদি লিঙ্ক পিটিআর দাও তাহলেও সমস্যা নাই। পিটিআর নেক্সট যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই 4 এবং 5 নম্বর স্টেপটাকে মুভ করতে থাকবো। যেহেতু পিটিআর ইকুয়াল টু স্টার্ট দেখানো হয়েছে, এই জন্য প্রি পিটিআরকে আমরা প্রি পিটিআর এর ভিতরে পিটিআরকে মুভ করব, এবং পিটিআরকে তার পরবর্তী লিঙ্ক ফিল্ড অর্থাৎ পিটিআর নেক্সট ফিল্ডকে মুভ করব যতক্ষণ পর্যন্ত এই পিটিআর নেক্সটটা নাল না হবে। যাই হোক, এইভাবে করতে করতে আমরা অলরেডি এভাবে করতে করতে আমরা পিটিআর কে অবশ্যই করতে পারবো, আর আমরা এক সময় নাল পেয়ে যাব, এবং সেক্ষেত্রে এটা লুপ থেকে বেরিয়ে আসবে, এবং সেক্ষেত্রে প্রি পিটিআর নেক্সট ফিল্ডটাকে আমরা নাল করে দিব। নাল করে দিলে তখন হবে কি, আমার লাস্ট নোটটা আর আগের প্রি পিটিআর এর নেক্সট ফিল্ডটা নাল হয়ে থাকবে। এরপরে আমরা পিটিআর কে যদি ফ্রি করে দিই তাহলে লাস্ট নোটটা আর আমরা খুঁজে পাবো না। আর এর পূর্বে যেহেতু প্রি পিটিআর নেক্সটটা নাল থাকছে, তাহলে এটাই শেষ নোট হিসেবে ডিনোট করবে, এবং লুপ থেকে এবং আমাদের অ্যালগোরিদম থেকে এক্সিট হবে। এবার আমরা কেস 3-তে আসি। কেস 3-তে আমরা যে কাজটি করব, আমরা যে কোনো ফিল্ডে, অর্থাৎ ফার্স্ট বা লাস্ট কেন, যে কোনো জায়গায় আমাদের পছন্দ অনুযায়ী একটা নোটকে আমরা ডিলিট করতে পারবো, সেটাই আমরা এখানে করব। এখানে ফিগারে দেখতেই পারছো যে এই লিঙ্ক লিস্টটা আছে, এই লিঙ্ক লিস্টটাকে প্রি পিটিআর এবং পিটিআর দিয়ে আগের মতো মুভ করব, এবং প্রি পিটিআর এবং পিটিআর এর এখানে আমি দেখানোর চেষ্টা করছি। প্রি পিটিআর এবং পিটিআর এই নোডের ভিতরে
এই নোটটাকে আমরা 2 নম্বর ডাটা বিশিষ্ট উপাদান নোটটাকে আমরা ডিলিট করব, ডিলিট করব, ফলে 4 পয়েন্ট করে থাকবে 6 ডাটাকে, এবং এর পরবর্তীকালে দেখবা যে 2 আর আমার থাকবে না। এখানে সেটাই দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ 1 7 3 4 4 এর পরে 2 নম্বর নোটটা আর থাকবে না, এটা সরাসরি পয়েন্ট করবে 6টাকে এবং পরবর্তীকালে এইভাবে থাকবে। তাহলে এর অ্যালগরিদমটা আমরা একটু দেখি। প্রতিটা স্টেপের মতো আমিও আগে চেক করে নিব যে এখানে স্টারটা নাল কিনা। যদি স্টার্ট নাল হয়, এখানে কোনো উপাদান নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে আন্ডারফ্লো মেসেজটা আসবে এবং আমরা অ্যালগরিদমের শেষ পর্যায়ে চলে যাব। স্টেপ 2তে যদি উপাদান যদি নাল না হয়, তাহলে অবশ্যই ডিলিট করতে পারবো। সেক্ষেত্রে আমরা আবারও বলছি, পিটিআর এবং প্রি পিটিআর এই দুটো ভেরিয়েবলকে আমরা অ্যাসাইন করব। পিটিআর স্টার্ট হিসেবে যাবে এবং প্রি পিটিআরটা প্রি পিটিআর হিসেবে কাজ করবে। এটা কতক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে? যতক্ষণ পর্যন্ত প্রি পিটিআর আরে ডাটা ফিল্ড যতক্ষণ পর্যন্ত আমাদের সেই নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ আমার এখানে নাম দেয়া, নাম মানে আমার সেই ডাটা উপাদান, যে ডাটা উপাদানকে আমরা সার্চ করে দেখব কোন ডাটাটা আমরা ডিলিট করব, সেই জন্য এখানে নাম লেখা হয়েছে। এটা আমরা কখনো আগের অ্যারে অধ্যায়ের অ্যালগরিদমে আমরা এটাকে আইটেম হিসেবে চিহ্নিত করেছি, এখানে আমি নাম হিসেবে এটাকে অ্যাসাইন করা হয়েছে। মানে প্রি পিটিআর এর ডাটা ফিল্ড যতক্ষণ পর্যন্ত নাম না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলবে, অর্থাৎ প্রি পিটিআর এবং পিটিআর কে মুভ করতে হবে। তাহলে পিটিআর কে আমরা প্রি পিটিআর এ রাখবো এবং তার পিটিআরটাকে আমরা পরবর্তী লিঙ্ক ফিল্ডের অ্যাড্রেস হিসেবে অ্যাসাইন করব, সেজন্য পিটিআর নেক্সট, এভাবে আমার লুপটা শেষ হবে। এরপরে আমার টার্গেটে যখন আমার পৌঁছাবে, তার পিটিআর ফিল্ডটাকে অর্থাৎ যে ডাটাটাকে আমরা ডিলিট করব সেটাকে টেম্পোরারি ভেরিয়েবল নামে একটা টেম্প ভেরিয়েবলে আমরা এটা অ্যাসাইন করে রাখবো, যাতে এই টেম্পের মধ্যে আমার যে নোটটি আমি ডিলিট করব সেটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে থাকে। এরপরে প্রি পিটিআর নেক্সট ফিল্ডটাকে তার পরবর্তী লিঙ্ক ফিল্ডে, অর্থাৎ তার পরবর্তী যে নেক্সট ফিল্ডে আমরা অ্যাসাইন করব। প্রি পিটিআর নেক্সটে পিটিআর নেক্সটটাকে আমরা অ্যাসাইন করে দেব। ফলে এই টেম্পের মধ্যে যে পিটিআরটাকে রাখছি সেই পিটিআরটাকে পয়েন্টার সেটাকেও পয়েন্ট করে রাখবে এবং তার পরবর্তী পয়েন্টটাকেও পয়েন্ট করে রাখবে। এরপর যখন আমরা টেম্পোরারি অর্থাৎ টেম্পটাকে ফ্রি করে দিব, তখন আর এটা মেমোরিতে খুঁজে পাওয়া যাবে না। এখানে ফ্রি বলতে অর্থাৎ মুক্ত করে দিচ্ছি, অর্থাৎ ডিলিট করে দিচ্ছি। তোমরা প্রত্যেকে এখানে আমি ফ্রি হিসেবে অ্যাসাইন করছি, হয়তো কোনো কোনো বইতে বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কখনো ডিলিট হিসেবেও আছে বা ফ্রি হিসেবেও আছে। তোমরা এটা জাস্ট অ্যালগরিদমের ভাষা হিসেবে আমি এখানে ফ্রি লিখছি। এরপরে আমরা অ্যালগরিদমটা এক্সিট হবে। আবারও বলি, প্রথমে আমরা আন্ডারফ্লো আছে কিনা এটা চেক করব। এরপরে পিটিআর এবং প্রি পিটিআর কে মুভ করব। যেহেতু স্টার্টিং অ্যাড্রেসটা থাকে স্টার্ট হিসেবে, সেই জন্য পিটিআর স্টার্টই করব এবং প্রি পিটিআর এ পিটিআরটাকে অ্যাসাইন করে রাখবো। এরপরে আমরা ডাটাকে সার্চ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের টার্গেট যে আইটেম, অর্থাৎ প্রি পিটিআর ডাটা ফিল্ডটা যতক্ষণ তার আইটেম বা নাম হিসেবে এখানে দেখানো হয়েছে, নাম যতক্ষণ না পাবে ততক্ষণ পর্যন্ত প্রি পিটিআর কে পিটিআর এবং পিটিআর কে পিটিআর নেক্সট হিসেবে আমরা মুভ করতে থাকবো। যখনই আমার টার্গেট ডাটাতে আসবে, থাকার পরে আমরা সেই পিটিআরটা খুঁজে পাবো, তখন সেই পিটিআরটাকে আমরা টেম্প হিসেবে একটা ভেরিয়েবলে রাখছি। কারণ টেম্পে যদি না রাখি, তাহলে ওটাকে যখন আমরা ওটাকে তাহলে আর ফ্রি করতে পারবো না, খুঁজে পাবো না। যেহেতু আমি যখন প্রি পিটিআর কে মুভ করবো, পয়েন্ট করাবো তার পরবর্তী ফিল্ডে, তখন এটা হারিয়ে যাইতে পারে, সেজন্য আমরা এটা টেম্পোরারি ভেরিয়েবল হিসেবে রাখবো। এরপরে প্রি পিটিআর নেক্সটটাকে পিটিআর নেক্সট ফিল্ডটাকে প্রি পিটিআর নেক্সট ফিল্ডে আমরা অ্যাসাইন করে রাখবো। এরপর ওই টেম্পে যে নোটটা আমরা ডিলিট করতে চাই সেটাকে ফ্রি করে দিলে ওটা মেমোরি থেকে হারিয়ে যাবে এবং আমার অ্যালগরিদম শেষ হবে। আবারও আমরা
পূর্বের স্লাইডের ফিগারে আমরা একটু দেখি। খেয়াল করে দেখো, এখানে আমার টার্গেট ফিল্ড ছিল 2 নম্বর ডাটা বিশিষ্ট নোটটা। আমরা এই যে সাইড অর্থাৎ প্রি পিটিআরটাকে আমরা মুভ করে দিচ্ছি পিটিআর এখানে, অর্থাৎ পিটিআর নেক্সট হিসেবে এখানে প্রি পিটিআরে আমরা এটা অ্যাসাইন করছি। উল্লেখ্য যে এটা ফ্রি করার পূর্বে এটা একইভাবে 2 নম্বর ডাটা বিশিষ্ট অর্থাৎ পিটিআর যে নোটটা 2 নম্বর ডাটা বিশিষ্ট এটাকেও পয়েন্ট করে রাখবে। যখন এটা ফ্রি করে দিব তখন এই সংযোগ আর থাকবে না এবং এটা তখন চিরতরে মেমোরি থেকে হারিয়ে যাবে। এবং এভাবেই আমরা লিঙ্ক লিস্ট থেকে যে কোনো পজিশনে একটা ডাটাকে ডিলিট করতে পারবো। আমরা লাস্ট টপিকে আজকে আমরা দেখব লিঙ্ক লিস্টের সুবিধা এবং অসুবিধা কি কি। লিঙ্ক লিস্টে প্রতিটা ডাটা স্ট্রাকচারের কিছু সুবিধা এবং অসুবিধা আছে এবং সেই যখন যে কোনো প্রয়োজনে যেটা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে সেইটাই আমরা ব্যবহার করে থাকি। যাই হোক, লিঙ্ক লিস্টের সুবিধাগুলো কি কি? লিঙ্ক লিস্টে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। লিঙ্ক লিস্ট হচ্ছে একটা ডাইনামিক ডাটা স্ট্রাকচার। এখানে ইনসার্শন এবং ডিলিশন করা সহজ এবং কোনো মেমোরি ওয়েস্টেজ হয় না এবং এটাকে যে কোনো অবস্থায় ইমপ্লিমেন্টেশন করা যায়। ডাইনামিক ডাটা স্ট্রাকচার বলতে কি বুঝি আমরা একটু দেখি। লিঙ্ক লিস্ট is a dynamic data structure, so it can grow and shrink at runtime by allocating and delocating memory. So there is no need to give install size of linked list. অর্থাৎ ডাইনামিক আমরা কোন ডাটা স্ট্রাকচার বলে থাকি, যে ডাটা স্ট্রাকচারে আমরা ইচ্ছা অনুযায়ী সেই ডাটা ফিল্ডগুলোকে অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ মেমোরি থেকে মেমোরি অ্যালোকেট করতে পারি এবং প্রয়োজন হলে মেমোরিকে ফ্রি করে দিতে পারি, সেই ডাটা স্ট্রাকচারকে আমরা বলি ডাইনামিক ডাটা স্ট্রাকচার। লিঙ্ক লিস্টে তোমরা অলরেডি যে ইনসার্শন, ডিলিশন, ট্রাভার্সিং বিভিন্ন অপারেশনগুলো দেখছো, সেই অপারেশনে আমরা ইচ্ছা মতন আমরা একটা নোটকে অ্যালোকেট করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী সেটাকে ফ্রি করে দিয়ে আমরা অ্যালোকেটও করতে পারি। এই জন্য লিঙ্ক লিস্টকে আমরা ডাইনামিক ডাটা স্ট্রাকচার বলে থাকি এবং এটাই আমাদের লিঙ্ক লিস্টের সবচেয়ে বড় সুবিধা। আর এখানে ইনসার্শন এবং ডিলিশন কথা বলা হয়েছে। ইনসার্শন এবং ডিলিশন তোমরা অ্যারেতে খেয়াল করে দেখছো, অ্যারেতে কোনো ডাটা উপাদান ইনসার্ট বা ডিলিট করতে গেলে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু লিঙ্ক লিস্টে এরকম কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগে না, কারণ এখানে আমরা প্রয়োজন অনুসারে লিঙ্ক লিস্টে একটা নোড অ্যাড করতে পারবো এবং প্রয়োজনে তাকে ফ্রি করে দিয়ে আমরা ডিলিট করতে পারবো। ফলে এখানে আমাদের ডাটা আপডেট করার বা অ্যারের মতো আমার এই সমস্যার সম্মুখীন হব না। এখানে কোনো মেমোরি ওয়েস্টেজ হওয়ার সুযোগ নাই, কারণ অ্যারেতে যদি আমি 10টি ডাটা দিয়ে থাকি, সেই 10টি ডাটাই পূর্বেই ডিক্লেয়ার করতে হয় এবং তার ভিতর থেকে যদি আমরা 6টা ডাটা ব্যবহার করি বলে 4টে উপাদান, তাহলে কি হবে, ওখানে ওয়েস্টেজ হয়। কিন্তু লিঙ্ক লিস্টে এরকম কোনো সমস্যা নাই, কারণ লিঙ্ক লিস্টে যে কয়টি ডাটা আমরা সংযোজন করব সেই কয়টি ডাটা সংযোজন করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী আমি ডাটা ওখান থেকে ফ্রি করে বিয়োজন করতে পারি। আর লাস্ট সুবিধাটা যেটা আমরা বলছি, এখানে এটা লিঙ্ক লিস্টের মাধ্যমে আমি ডাটা স্ট্রাকচারে অর্থাৎ স্ট্যাক এবং কিউর মতো সহসা আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। এগুলো লিঙ্ক লিস্টের সুবিধা। তোমাদের বইতে এগুলো বাংলা ভাষায় লেখা আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো, তবে এই পয়েন্টগুলো সবসময় মনে রাখবা। লিঙ্ক লিস্টে আমরা ডাইনামিক ডাটা স্ট্রাকচার পেয়ে থাকি, এখানে ইনসার্শন এবং ডিলিশন করার সুবিধা, কোনো মেমোরি ওয়েস্টেজ হওয়ার সুযোগ নাই এবং ইমপ্লিমেন্টেশন করা স্ট্যাক এবং কিউয়ের মতো ইমপ্লিমেন্টেশন করা সহজ। প্রতিটা জিনিসের সুবিধার সাথে কিছু অসুবিধাও আছে, লিঙ্ক লিস্টেরও কিছু অসুবিধা আছে। এখানে কি কি অসুবিধা আমরা দেখতে পারি, এখানে লিঙ্ক লিস্টে মেমোরি
ইউজটা হয়ে থাকে, তার ট্রাভার্সিংটা অনেক সময় একটু কঠিন হয়ে দাঁড়ায় এবং রিভার্স ট্রাভার্সিংও আছে। যাই হোক, আমরা একটু ডিটেলস দেখি। মেমোরি ইজ ইউজ more memory is required to store element linked list as compared to array, because in linked list each node contain a pointer and in request it requires extra memory for itself. অ্যারেতে সাধারণত আমরা দেখছি মেমোরিগুলো পরপর সংরক্ষিত থাকে এবং সেখানে আমরা ডাটা ইনসার্ট করতে পারি। তোমরা প্রত্যেকেই ইতিমধ্যেই জেনেছো যে লিঙ্ক লিস্টে দুটি ফিল্ড থাকে, সরি, লিঙ্ক লিস্টে দুটি ফিল্ড থাকে, একটা ডাটা ফিল্ড, একটা লিঙ্ক ফিল্ড। এবং আমি যে কোনো ডাটা রাখতে গেলে ডাটা ফিল্ডে রাখতে পারি এবং লিঙ্ক ফিল্ডে সাধারণত পরবর্তী নোডের অ্যাড্রেস থাকে, এখানে কোনো ডাটা রাখার সুযোগ নাই। এজন্য লিঙ্ক লিস্টের এক্সট্রা প্রতিটা নোডে এক্সট্রা হিসেবে লিঙ্ক ফিল্ড থাকে, যাতে কিছু মেমোরি ওখানে ওয়েস্টেজ হয়ে থাকে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এখানে ট্রাভার্সিং অন্যান্য ডাটা স্ট্রাকচারের মতো এখানে ট্রাভার্সিং একটু জটিল, কারণ ট্রাভার্সিং করার পূর্বেই তোমার প্রতিটা নোডটাকে পয়েন্টার, তার কোন পয়েন্ট প্রতিটা নোডের যে তার যে পূর্বের পয়েন্টার ফিল্ডটাকে ভালোভাবে ডিক্লেয়ার করে ভালোভাবে আগে অ্যাসাইন করে দেখতে হয়। এবং ট্রাভার্সিং অন্যান্য ডাটা স্ট্রাকচারের মতো এখানে এত সহজে করা যায় না, এটা একটা অসুবিধা। আর এরপরে আরেকটা অসুবিধা এখানে দেয়া আমরা লিখছি, সেটা হচ্ছে রিভার্স ট্রাভার্সিং। তোমরা জানো যে লিঙ্ক লিস্ট সাইট টাইপের আমি তোমাদের আগে দেখাইছিলাম। একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, দুই নম্বরে আছে সার্কুলার লিঙ্ক লিস্ট, 3 নম্বরে আছে ডবল লিঙ্ক লিস্ট, আর একটা আছে সার্কুলার ডবল ওয়ে লিঙ্ক লিস্ট। সাধারণত ডবল ওয়ে লিঙ্ক লিস্টে ডাটা সংযোজন করা যত সহজ, কিন্তু সেটাকে আবার ট্রাভার্সিং করা তত সহজ না, মোর ডিফিকাল্ট, বিশেষ করে ডবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে। আমরা সাধারণত সিঙ্গেল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই অসুবিধা থাকে না, বিশেষ করে ডবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই রিভার্স ট্রাভার্সিংটা একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, এই তিনটা অসুবিধা আমরা লিঙ্ক লিস্টে প্রায় দেখে থাকি। নর্মালভাবে আমরা মেমোরি ইউজের কথা বলছি এবং ট্রাভার্সিং এর কথা বলছি, তবে মেন অসুবিধা এখানে মেমোরি ইউজ, আর ডবল ওয়ে লিঙ্ক লিস্টের ক্ষেত্রে রিভার্স ট্রাভার্সিং এ একটু অসুবিধা দেখা যায়। যাই হোক বন্ধুরা, আমি আজকের লেকচার এখানে শেষ করছি। পরবর্তী লেকচার হবে পঞ্চম অধ্যায়, অর্থাৎ স্ট্যাক সম্পর্কিত। সামনের সপ্তাহে যদি সৃষ্টিকর্তা আমাদেরকে জীবিত রাখে, তাহলে সামনের সপ্তাহে আমরা পরবর্তী লেকচার স্ট্যাক অধ্যায়ে আলোচনা করব। সৃষ্টিকর্তা যেন সবাইকে সুস্থ রাখে, এই প্রত্যাশায় আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো। আল্লাহ যেন প্রত্যেককে ভালো রাখে।